আমি ডক্টর জাহিদের কাছে আসি যে ডক্টর জাহিদ, আপনি আপনি একটা জিনিস হয়তো খেয়াল করছেন যে সম্প্রতি বিএনপি নেতা আব্দুল আল মিন্টু বলেছেন যে বেগম খালেদা জিয়া সামনের জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন, সেক্ষেত্রে তিনিই কি দলটির প্রধানমন্ত্রী প্রার্থী হবেন? আরেকটা বিষয়, আপনি যেহেতু একটু বিশ্লেষণ করেন, একটু খোঁজখবরও রাখেন, আপনার কাছে কি মনে হয় জনাব তারেক রহমান যে এখনো দেশে আসছেন না, এইটা কি আসলে বাংলাদেশকে তিনি যথেষ্ট নিরাপদ মনে করছেন না সেজন্য আসতেছেন না, নাকি এর পিছনে কোনো গুজ্জ কারণও থাকতে পারে? কারণ আইন কানুনের কোনো কারণ নাই, উনি এখন মানে উনার বিরুদ্ধে কোনো কিছু নাই এখন, তো সুতরাং উনার আইন কানুন দিয়ে কোনো ভয় নাই। এটা খুবই ভ্যালিড একটা প্রশ্ন। আপনি যে নিরাপত্তার কথা বলছেন এটাও আমি শুনেছি শুনেছি ইভেন ওনার দলেরও কারো কারো কাছ থেকে শুনেছি এই সম্ভাবনা হয়তো আছে। আমি নিশ্চিত নই এখন এই নিরাপত্তাটা আসলে আবার কবে ঠিক হবে, কারণ তিনি যদি রাষ্ট্রীয় কোনো পদে না থাকেন, রাষ্ট্রীয়ভাবে তো তাকে ওই পর্যায়ে নিরাপত্তা দেওয়া সম্ভব না, তাহলে তিনি কি নির্বাচনের আগে আর আসবেনই না? আমি জানি না। আবার কেউ কেউ এটাও বলছেন নিরাপত্তা চাইতে হয়তো এটা একটা কারণ হতে পারে যে তিনি আসলে যে একটা প্রচন্ড বেশ বড় একটা হাইপ তৈরি হবে সেটাকে দিয়েই নির্বাচনটা করে ফেলা, মানে ধরুন নির্বাচনের তফসিলের খুব আগে আগে তিনি চলে আসলেন তখন থেকে, তাহলে যেটা হবে উনি বিভিন্ন জায়গায় যখন নির্বাচনে ক্যাম্পেইনে যাবেন সেটা হয়তো ফর দ্য ফার্স্ট টাইম তিনি যাবেন, সেইটা দিয়ে একটা মারাত্মক হাইপ হবে, সেটা তাদের নির্বাচনে হেল্প করবে। এটা একটা কারণ হতে পারে, আমি ধারণা করি এটাই হয়তো কারণ। আর বেগম খালেদা জিয়ার নির্বাচন করবেন কিনা আসলে আমি জনাব আব্দুল আওয়াল মিন্টুর বক্তব্যটা দেখলাম, এটা আমি আসলে কোনো নিশ্চিত নই। আর প্রধানমন্ত্রী হওয়ার কথা যদি বলেন, তার শারীরিক যে অবস্থা সেটা আসলে কোনোভাবেই প্রধানমন্ত্রী হওয়ার উপযোগী বলে আমি মনে করি না। তার যা যা ডিটেইল আমাদের সামনে এসেছিল, বিশেষ করে তার লিভারের যে সংকট আছে, তার লিভার সিরোসিস আছে, সেই রকম একটা রোগী যার লিভার ট্রান্সপ্লান্ট করা যাচ্ছে না, তার ফিজিক্যাল ফিটনেস এতটা নিচু পর্যায়ে আছে, তার পক্ষে প্রাইম মিনিস্টার হওয়া আসলে সম্ভব বলে আমি মনে করি না। এবং শেষ পর্যন্ত উনি নির্বাচনে পার্টিসিপেট করবেন কিনা আমার সেটার ব্যাপারেও সংশয় আছে। আমি আসলে নিশ্চিত নই, আমার কাছে মনে হয়, এবং আমার মনে হয় তিনি যে জায়গায় আছেন তার শারীরিক অবস্থা যেরকম এটা উপযোগীও না, কারণ পার্লামেন্টে যাওয়া, ওকে, একজন আইন প্রণেতা হয়ে ওঠাও যথেষ্ট টায়ারিং কাজ, এটা তার বডি সাপোর্ট করবে কিনা আমি নিশ্চিত নই। না একটা কি কারণ এরকম হইতে পারে যে কেউ কেউ জনাব তারেক রহমানের বিভিন্ন ভুল ভ্রান্তি অতীতের অবস্থান তুলে ধরলো, আমরা এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া সম্পর্কে এক ধরনের ঐক্যমত্য দেখি, তাকে আসলে কেউই খারাপ বলছেন না, বা তাকেই আসলে আমি কি বলবো এটাকে, যে মনে করেন ঐক্যের প্রতীক নানা কারণে, তো সেই ক্ষেত্রে কি এইটা বাজারে ছাড়া হয়ে থাকতে পারে যে বেগম খালেদা জিয়া এই পরবর্তীতে প্রধানমন্ত্রী হচ্ছেন? বা কুড বি হতে পারে। এবং আমি আবার যেটা মনে করি 2001-06 সালে জনাব তারেক রহমানকে নিয়ে যেসব সমালোচনা ছিল, মানে শেখ হাসিনা পরবর্তী সময়ে আসার পর বাংলাদেশকে যে জায়গায় দেখা গেছে, আমি তো আসলে শেষ পর্যন্ত মনে করি যে সেই জিনিসগুলো আর ওই জায়গায় নেই। আর দ্বিতীয় কথাটা হচ্ছে তিনি এখন মানুষের সামনে আসছেন, আমি অনেককেই বলতে শুনেছি তার সমালোচক যারা ওকে, একটা সময় ছিলেন, তারা তার এই 5 অগাস্টের পর বা তার আগে থেকেও তিনি পাবলিকলি কথা বলছেন, তার সাথে পার্সোনালি দেখা করেছেন অনেকে, যারা তার প্রতি একসময় বেশ ক্রিটিক্যাল ছিলেন, আমি ব্যক্তিগতভাবে জানি, তারা তার মধ্যে একটা মেজর ট্রান্সফরমেশন ওকে। দেখেন। তবে আপনি যেটা বললেন ইনফ্যাক্ট সেটা হওয়ারও সম্ভাবনা থাকবে, যদি এরকম অনেক বেশি সেটা সামাল দেয়া না যায়, তাহলে ওকে, বেগম খালেদা জিয়াকে সামনে রাখা হতে পারে। শেষ দুইটা প্রশ্ন, দুইজনের জন্য একই প্রশ্ন। আমি প্রথম প্রশ্নটা মাসকাত ভাই আপনার কাছ থেকে শুরু করি, ডক্টর জাহিদ রহমানের আমি এটার উত্তর জানতে চাইবো। সেটা হচ্ছে যে ট্রাম্পের শুল্ক ডিল করতে গিয়ে অন্তর্বর্তী সরকার দক্ষতার পরিচয় দিতে পারে না, এটা এরকম অনেকেই বলেছেন, এবং যেহেতু এটা একটা গোপন চুক্তি হয়েছে, এবং সেই গোপন চুক্তিটা যে গোপনভাবে কি হচ্ছে এবং গোপন হচ্ছে সেইটা আবার সাংবাদিক জুলকারনাইন সায়েরের কাছে তুলে দেওয়ার জন্য ওই কর্মকর্তার চাকরি চলে গেছে, বিষয়টাকে আপনি আসলে কীভাবে দেখেন? মানে আপনি সার্বিক পরিস্থিতি আসলে কিরকম দেখতেছেন? মানে নিরাপত্তা উপদেষ্টা এইখানে, পররাষ্ট্র উপদেষ্টা সেইখানে, গোপন চুক্তিটা আসলে কিরকম, পরে আবার বাণিজ্য উপদেষ্টা, একটু যদি বলতেন মাসকাত ভাই, আমি এটা ডক্টর জায়েদের কাছ থেকেও শুনবো। এই চুক্তিটা তো বোধহয় বিভিন্ন দেশ যারা এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে আমেরিকার সঙ্গে, তারা সবাই গোপনীয়তা চুক্তি করেছে। এইটা ওই চুক্তিটাকে গোপন রাখা হবে তা না, নেগোসিয়েশনের সময়টাতে গোপনীয়তাটা আহ, বজায় রাখা। এটা অন্যান্য দেশগুলো যদি বজায় রাখে সেক্ষেত্রে বাংলাদেশে বজায় রাখতে অসুবিধা কি? বাংলাদেশ তো পৃথিবী গ্রহের মধ্যেরই একটা দেশ। না, তো নেগোসিয়েশনের সময় এখন গোপনীয়তা তো বলারই অপেক্ষা রাখে না, নেগোসিয়েশনের সময় তো গোপনীয়তা সবসময়ই থাকে।
কিন্তু হ্যাঁ, তো এই চুক্তিটাকে আলাদা করে গোপন চুক্তি বলা হচ্ছে কারণ এটার সাথে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত। বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে যে ব্যবসা করতে গিয়ে আমি যদি এটার মধ্যে নিরাপত্তার ব্যবস্থাটা সামনে আসে তাহলে এইটা কতটা কি আমরা করব, এটাতে কোথাও না কোথাও একটা বলার দরকার আছে। আমরা তো একটা কাগজ দেখে এটা জানবো ব্যাপারটা এরকম না। এবং নেগোসিয়েশন পর্যায়ে গোপনীয়তার কথা বলা আমাদেরকে আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর। নেগোসিয়েশন পর্যায়ে সব চুক্তি গোপন থাকে। আমার বেতন কত হয়েছে এখানে সেটাও নেগোসিয়েশন পর্যায়ে গোপনই ছিল, এখন প্রকাশ। তো নেগোসিয়েশন হয়ে গেলে তখন সবাই জানতে পারবে। কিন্তু এইটাকে যে বলা হইতেছে যে এটাকে বলাই যাবে না, গোপনই রাখতে হবে, সেইটা তো হচ্ছে একটা আলাদা। নেগোসিয়েশনের সময়টাতে বলা যাবে না, এটা তো আপনি দেখেন আসিয়ানভুক্ত যে দেশগুলো আছে তাদের প্রত্যেকটা দেশের মিডিয়ায় দেখেন তারাও এটা বলছে যে এটা এই আলোচনার সময় এইটা গোপনীয়তা বজায় রাখা হবে। কারণ ভারতের সঙ্গে যখন আলোচনা হয়েছে আমি তখন তো মানলাম, এটা কিন্তু এটার মধ্যে তো শুধু পরিষ্কার করা টেরিফ হয়নি। নিয়ে আলোচনা হইতেছে না, এটার মধ্যে সেফটি সিকিউরিটি সাথেও একটা দুইটা ক্লজ এরকম আছে যেটার মধ্যে সেফটি সিকিউরিটি প্রসঙ্গ কিছু জিনিস চাওয়া হইতেছে। অন্যান্য কোনো দেশের কোনো চুক্তির মধ্যে কি এরকম একটা ক্লজ আছে? আমি কিন্তু আরো 3-4টা মানে চুক্তি হয়ে যাওয়ার পর আরো কয়েকটা চুক্তি দেখছি, কারোর মধ্যে এরকম নাই। আমরা এই যে ভিয়েতনামের কথা বলি, আমরা যে আরো দুই একটা থাইল্যান্ড হ্যাঁ থাইল্যান্ড, হ্যাঁ এইসব আপনাদের দেশের কথা শুনি এরকম, এমনকি পাকিস্তানের সাথেও কিন্তু এরকম কথা নাই যে মানে ট্রেড এন্ড টেরিফ চুক্তির মধ্যে ওরকম একটা ক্লজ থাকবে, এরকম নাই। ব্যাপারটা হচ্ছে এইটা আপনি কিভাবে দেখেন? মানে এইটা কি ঠিকই আছে? আপনি মনে করেন যে ইটস লাইক সরকার রাইট ট্র্যাকে? আমি শুধু এইটাই জানতে চাইতেছি, কারণ এটা নিয়ে আপনার সাথে আমার আসলে ক্যামেরার বাইরেও বুঝতে হবে, কারণ আমি তো ভালো বুঝি না। সামনে দিয়ে যা বুঝলাম সেইটা আপনার কাছে জানতে চাইলাম। আপনার কাছে কি মনে হয় সরকার ঠিকই আছে? আমার কাছে তো মনে হয় যে সরকার যে নেগোসিয়েশনটা করছে এটা করার পরে চুক্তিটা হলে তখন আমরা জানতে পারবো, যখন তখন আলোচনা করে সুবিধা হবে না? মানে আপনার কি মনে হয় যে ওকে, আমরা অ্যাপ্রিহেনশনের নিয়ে এত আলাপ কি করতে পারবো যে কি চুক্তি হচ্ছে সেটা না জেনেই আমরা কি আগেই বলে বসবো যে দেশ বেচে দিচ্ছে? মানে এগুলো তো আসলে আমার মনে হয় যে রাইট আমরা বেশি না, কারণ কারণ আমরা কেন ভয় পাই? সরকারের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলে যে এখানে একটা করিডোরের কথা বলা হইতেছে। এরপর আবার নিরাপত্তা সচিব বলে না এখানে করিডোর না, এইখানে আসলে কথা হইতেছে হচ্ছে একটা মানবিক করিডোরের। তারপরে আবার এইটার মধ্যে থেকে সরকারের মুখপাত্র বলে যে এটা হচ্ছে একটা আলাদা জিনিস। পরে আবার জাতিসংঘের কাছে আমরা শুনি যে এগুলি নিয়ে কোনো আলোচনাই হয় নাই। মানে একটা বিষয় নিয়ে 5 রকমের কথা, আমার তো মুখস্থও থাকে না। বরং এখন আমি এখন কোথায় আছি সেটা আপনার কাছে প্রশ্ন করতে চাই, জানতে চাই। ডক্টর জায়েদের কাছে যাওয়ার সময় খালেদ ওর সো কল্ড জার্নালিস্টের লাইফে এনসিপির যে সমালোচনা করছে তা 17 বছর আওয়ামী লীগের 1% করে নাই। সো কল্ড জার্নালিস্ট ভালো। ইব্রাহিম খলিল, খালেদ মহিউদ্দিন আজকে আবার হাসনাতের রাস্তার প্রতিবাদের বিষয়টা নিয়ে কথা বলা থেকে বোঝা যায় সাংবাদিক হিসেবে তার নিজের মত মানুষের মধ্যে চাপিয়ে দেওয়ার প্রচন্ড মানসিকতা আছে। ওকে ডক্টর জায়েদ, আপনি একটু বলেন যে এই সরকার ঠিক জায়গায় আছে কিনা? নিতে না পারলে হ্যাঁ, খুব খুব কঠিন রাজনীতি করা। মানে এটা আওয়ামী লীগের মতো আচরণ যদি আওয়ামী লীগ, নতুন আমি আপনাকে ছেলেমেয়েরা বলি করে মাসকাত ভাই, সাদ্দাম কেমনে গাড়ি চড়ে এটা চড়ার জন্য সাদ্দামের লোকজন হাজার হাজার ফেসবুক, মনে আছে আমার। ওইটা কইলে আপনি আমার সান্ত্বনা দিতে বাধ্য হয়েছিলেন পাকিস্তানে, ভাই তুমি কিছু মনে করো না বা তুমি এগুলির স্বাভাবিকভাবে নাও। আপনি সান্ত্বনা দিয়েছিলেন, আরো অনেকে সান্ত্বনা দিছিল, কারণ দে নিউ যে এটা কেমনে চলতেছে। একই জিনিস ওরা করে এবং সেম ম্যানারে সেম জায়গা থেকে। আমার ধারণা ছাত্রলীগের লোকগুলিরই চাকরি দিছে ওরা আবার, আমার ধারণা। এইটা ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ তো পৃথিবী গ্রহের বাইরে না, পৃথিবীর সব দেশে সাংবাদিকদের দায়িত্বই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ত্রুটি বিচ্যুতিগুলো বের করা। এই প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি তাদের কাজ না, তাদের কাজ হচ্ছে প্রশ্নই করতে এসেছি, প্রয়োজনে নিন্দা করতে এসেছি। এই কালচারে অভ্যস্ত হতে না পারলে এটা কোনো রাজনীতি হবে না। এটা আমার মনে হয় যে সবাইকে শিখতে হবে, নতুন প্রজন্ম না শিখলে তো খুবই এটা হতাশাব্যঞ্জক হবে। ওকে ডক্টর জায়েদ, আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ মাসকুদ ভাই। ডক্টর জায়েদ, আপনার কাছে কি মনে হয় যে মানে সরকার এখানে ঠিকই আছে কিনা, মানে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করি? আমার আরেকজন প্রিয় দর্শক আমাকে বলেছেন যে খালেদ ইউ শুড স্টাডি ফার্স্ট অ্যাবাউট ভিয়েতনাম এবং থাইল্যান্ড, কি জানি একটা লিখছে উনি। ও আচ্ছা, রেজা ওয়াজেদ। খালেদ মহিউদ্দিন, ইউ শুড স্টাডি প্রপারলি অ্যাবাউট থাইল্যান্ড ভিয়েতনাম। ওকে,
চেষ্টা করবো ভাই। আচ্ছা, আমি 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 জি। সরকারের ক্ষেত্রে এই আমাদের জি। সরকারের ক্ষেত্রে কেন আমরা ট্রেডের বাইরে এসব ইস্যু আনছি, তার প্রধান কারণ হচ্ছে আমরা ট্রেড ডেফিসিট ট্রেড দিয়ে আসলে কমাতে পারতাম না। আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি, বিস্তারিত ভিডিও বানিয়েছি। আমার প্রথমেই প্রিজাম্পশন ছিল, ধরুন আমরা $8 বিলিয়ন এক্সপোর্ট করি আর অ্যারাউন্ড $2 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি, এই 6 বিলিয়ন এটা খুব বেশি কমানো সম্ভব না, কারণ আমাদের প্রধান যে ইম্পোর্ট গুডস আছে এগুলোতে আসলে ট্যারিফ অলমোস্ট ছিল না, দুইটাই ছিলই না, কটন এবং সয়াবিনে। দুইটাই খানিকটা ছিল আমাদের ওই যে আয়রন এবং স্ক্র্যাপ আয়রন, এবং আরেকটা হচ্ছে এলএনজি তে 4 আর 5%, ওটা কমিয়ে দিলেও বাকি। এর মধ্যে এলএনজিটা আমরা সরকার যদি যেহেতু ইম্পোর্ট করে, সে সম্পূর্ণ আমেরিকা থেকে আনতে পারে, মিডল ইস্ট থেকে আনবো না, আমি কাতার ওমান থেকে আনতাম, ওটা বাদ দিলাম, সব আমেরিকা থেকে আনবো। ওই যে গম কিনতে চাইলো, বোয়িং কিনতে চাইলো, তার মানে সরকারকে কিনতে হবে অথবা অস্ত্র কিনতে হবে কিছু একটা, দ্যাট ওয়াজ মাই প্রিজাম্পশন, এবং বোয়িং কিনবে এখন 25টা বলা আচ্ছা হচ্ছে। ডক্টর জায়েদ, এটা দিয়ে আসলে আলটিমেটলি আমি এইটা বোঝার জন্য আপনি আমাকে একটু বলেন তো, আমরা কি বিভিন্ন দেশের সাথে ব্যবসা করি না ওরা আমাদের চ্যারিটি করে? আমরা সারা জীবন কষ্ট করে 1 টাকার জিনিস ওগরে পাঠাই, ওরা এটার মধ্যে 15 টাকা লাগায়া 20 টাকায় বেচে, ওগো কিছু যায় আসে না। ভারত আমাগুলোকে চুক্তি বন্ধ করে দেয়, আমরা কিছু কইতে পারি না। আমেরিকা আমগরে ট্যারিফ দিয়ে দেয়, আমরা কিছু কইতে পারি না। মানে সব জায়গা থেকে আমরা ভিক্ষা লই নাকি? মানে ঘটনাটা কি একটু এটাও যদি না, এখানে একটা প্রবলেম না এখানে আমি আবার এই ইস্যুর ক্ষেত্রে আমি আবার ট্রাম্পের আবার দারুণ ইমানের জোর দেখি এখানে। আমি ট্রাম্পের ইমান দেখি কেন, ফাইনালি বাংলাদেশের সাথে যে 14টা দেশের ট্যারিফ ঝুলেছিল এর মধ্যে কিন্তু জাপান এবং সাউথ কোরিয়াও ছিল। ইভেন ইন্ডিয়াকে যে ট্যারিফ দেওয়া হয়েছে 25%, ইন্ডিয়া কিন্তু এক্সপেকটেশন বেশি ছিল। ইন্ডিয়ার ও মোদিকে বন্ধু টন্ধু বলে, কিন্তু ওর জায়গায় ট্রাম্প কিন্তু আমি দেখি তার বেশি ইমানের জোর আছে। সে সাউথ কোরিয়াকে ছাড়ে নাই, সে জাপানকে ছাড়ে নাই। সো আমাদের প্রবলেম যেটা হয়েছে, আমরা আসলে বিজনেস দিয়ে এই ট্রেড ডেফিসিট কমাতে পারতাম না, ফলে অনিবার্যভাবে আমার অন্য একটা ট্রেড অফ করতে হইতো। এখন প্রবলেম যেটা দাঁড়ালো, ওর মধ্যে সিকিউরিটি ইস্যু ঢুকে গেছে। আমি লিকড যে ডকুমেন্ট আছে সেটা সরিয়ে রাখি। ফজল কবির খান প্রথমবার আলোচনার পর দেশে এসে বলেছেন যে আমেরিকা আমাদের সাথে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করতে চায়, যেখানে সিকিউরিটিও খুব ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে আছে। উনি পাবলিকলি এই কথা বলেছেন। এখন সিকিউরিটি ইস্যু হিসেবে থাকা মানে মিয়ানমার, এর মধ্যে শুধু করিডোর না, রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়ে এখন আরাকান আর্মির সাথে ফাইট করতে পাঠাবে, এটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তার রিপোর্টে বলছে। তারপরে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে কতটুকু আমরা ইনভলভড হব, এসব আলাপ আলোচনা আছে। এগুলো থেকে থাকতে পারে, বা আমেরিকান অস্ত্র কেনার জন্য তো আমাদের ওই যে জিসোমিয়া যে চুক্তি আছে সেটা সাইন করতে হবে, তার সাথে আবার মানে সাপ্লাই রিলেটেড যে চুক্তি আকসা, এটা সাইন করা হবে কিনা, এসব নানান ইস্যু আছে। এগুলো খুব খারাপ চুক্তি তা বলছি না, কিন্তু এগুলো করা হচ্ছে কিনা আমাদের জানা দরকার আছে। এবং আমার একটা অন্য অ্যালার্মিং আছে, সেটা হচ্ছে এইরকম, এগুলো কি করছি আমরা, এগুলো করার মাধ্যমে সরকার কি কোনো ট্রেড অফ করছে? এই যে সরকারের মধ্যে একটু বেশি দিন ক্ষমতায় টাকার আলাপ আছে, যদি সেটা হয় যে ঠিক আছে আমি এগুলো করছি, সাথে আমি এটাকে একটু যদি আগায় নেই, তুমি আমাকে একটু সমর্থন করো। কিন্তু ডক্টর রহমান, আমি আপনার সাথে এই জায়গায় আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করে, আমি সরকারের মধ্যে বেশি দিন থাকার লক্ষণ একদমই দেখতে পাচ্ছি না। সেই জন্য ওনারা যা করতেছেন তাড়াতাড়ি করতেছেন। ওনাদের মধ্যে মানে এই প্রশ্নটা আমার শেষ প্রশ্ন, কিন্তু আপনি ট্রেড অফের কথাটা বলে আপনি ভালো করছেন। আমি শেষ প্রসঙ্গটা আসি, তাহলে আপনি একসাথে বলে দিন। আমি মাসকাত ভাইয়ের কাছে আপনার কথা শুনে সেটাতে যাব। শেষ প্রসঙ্গ হচ্ছে ডক্টর ইউনূস যেসব কাজগুলি নিজের জন্য করছেন, এটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হইতেছে, এটাকে উনি বুঝা করতেছেন। উনি ম্যান পাওয়ার সাপ্লাই করার একটা খুললেন, উনি ওনার নিজের ট্যাক্স বাতিল করলেন, উনি গ্রামীণের জন্য একটা আলাদা ওয়ালেট করলেন, আরো অনেক কিছু করলেন, 5G লাইসেন্স, ইউনিভার্সিটি করলেন সেগুলি, এবং জিজ্ঞেস করলে বললেন যে আমি তো এখানে কেউ আমার এগুলো আমার না, আমি শুধু ট্রাস্টি। এখন পৃথিবীতে সবকিছুই ট্রাস্টি, বিল গেটসের জিনিসও বিল গেটসের না, সবই ট্রাস্টি। আমারও টাকা হইলে আমি ট্রাস্টি হয়ে যাবো। এগুলি কি আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে উনি বুঝতে পারেন, বুঝা করেন নাকি? এবং উনার কারণে, মানে আমার রিডিং হচ্ছে, আমি এনসিপির সমালোচনা করি, কিন্তু যত কিছু হয়েছে এগুলি ডক্টর ইউনূসের কারণে, এবং উনার যেহেতু পথ দেখাইতে উনি পারেন নাই, আমি উনাকে বলবো যে উনি লজ্জাহীনভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কাজগুলি উনি করছেন একজন বড় মানুষ হইয়া, সেজন্য বাধ্য হয়েছে পোলাপানগুলি এগুলি অনেক কিছু এরকম করতে। আমি একদম এটা আমার বলতে দ্বিধা নাই, আসলে জেল জরিমানা যাই হোক। আমার রিডিংটা আমি বললাম, আমি একটু আপনার কথা একটু শুনতে চাই। জি, আমি একেবারেই একমত। মানে তার মাপের একজন মানুষের কাছ থেকে এই ধরনের প্রবণতা একেবারেই ভালো না। মানে ওনাকে আমরা যেভাবে চিনি, ওনাকে আমি প্রায় এই কথা বলি যে উনি এই দেশের দায়িত্ব নিয়ে রাদার আমাদেরকে উদ্ধার করেছেন, তার পাওয়ার কিছু নাই, তিনি গ্লোবালি এত বড় পার্সোনালিটি, কিন্তু যখন একটু পেটি জিনিসপত্র নিয়ে তিনি করেন, সেটা আমাদের কাছে আসলে ভালো লাগে না। এখন সেই প্রশ্ন আসলে আলটিমেটলি আসবে, যতই চ্যারিটি হোক আর যাই হোক না কেন, গ্রামীণের সব প্রতিষ্ঠানের অলমোস্ট নিয়ন্ত্রণ তার হাতে আছে, তিনি সেগুলো তার হাতে রাখতে চান। একই সাথে এখন এই নতুন সব জিনিস তিনি তার নামে করে করছেন, এগুলো খুবই ব্যাড প্রেসিডেন্স হলো। আমি ডক্টর ইউনূসের সরকার সম্পর্কে প্রথম থেকে একটা কথা
কথা বলে যাচ্ছি যে সরকারকে অনেক কিছু করা জরুরি না, এই সরকারের উচিত হচ্ছে কতগুলো বেঞ্চমার্ক তৈরি করা। ছোট ছোট কিছু কাজের যদি কতগুলো বেঞ্চমার্ক উনি তৈরি করতেন, তাহলে সেই বেঞ্চমার্ক গুলো আমাদের কাজে লাগতো। আমরা পরবর্তী কোনো সরকারকে চাপে ফেলার জন্য বলতে পারতাম উনি এটা করেছেন, উনি এটা করেছেন, আপনি কেন পারবেন না, আপনি আরো এত নির্বাচিত সরকার হয়েও। কিন্তু উনি যে বেঞ্চমার্কটা তৈরি করলেন তার পার্সোনাল প্রতিষ্ঠানগুলো নিয়ে, এটার ওনারশিপ যেখানেই থাকুক না কেন, যাই থাকুক না কেন, এটা খুবই অসুন্দর হয়েছে ইন এনি কনসিডারেশন। আমিও আপনার সাথে একেবারেই একমত। এবং আপনি যেটা বলছেন, যখন রাষ্ট্রের এই পর্যায়ে বসে থাকা একজন মানুষ যার জীবনে পাওয়ার কিছু নাই, এত কিছু উনি পেয়েছেন, তিনি যখন এটা লোভ কোট আনকোট সামলাতে পারেন না, তখন এই তরুণদের কাছে তো আসলে এক ধরনের প্রশ্রয় হওয়ার এই কথা হতে পারে। মানে মানে আমি একটু মাসকাত ভাইয়ের কাছে জানতে চাই, আমার আর কিছু বলার নাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের এইখানে নিজের একটা সেক্রেটারিয়েট টেবিলে বসে একটা গ্রামীণ ওয়ালেট দিচ্ছেন, একটা গ্রামীণ ইউনিভার্সিটি দিচ্ছেন, একটা কি বলে ম্যান পাওয়ারের ইয়ে দিচ্ছেন। মানে আমার কাছে এটা প্র্যাকটিক্যাল, আমার সত্যি আবার ডিস্টোপিয়ান মনে হয়। আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনূস যে এগুলি সাইন করতেছেন, কেমনে করতেছেন মাসকাত ভাই, আপনি আমার একটু বলেন তো। মানে কেমনে বা কে নিয়ে তার সামনে এই ফাইলগুলি দিচ্ছে? মানে আমার কাছে মনে হচ্ছে যে এগুলোর যে ধরেন অর্থনৈতিক লাভালাভ, সেগুলো কি ইউনূস নিজে এনজয় করবেন ভবিষ্যতে, আপনার মনে হয়? হ্যাঁ, 200 লোককে চাকরি দিবেন চিটাগং এর, তারপরে নিজে ট্রাস্টি বোর্ড ওইটাই হিসেবে যে মিটিং আমার করে ধারণা যে বিদেশে ওনার একটা ঘুরবেন। আমি আমি মানে জাস্টিফিকেশন লিগ হতে চাচ্ছি না, আমার অবজারভেশন হচ্ছে যে ম্যানেজারিয়াল স্কিল উনার আছে এবং উনি এই নির্বাচন হয়ে যাওয়ার পরে অবসর জীবনে কি করবেন সেটার জন্য কিছু অ্যাসাইনমেন্ট নেয়ার চেষ্টা করছেন। তো এই কাজগুলো তিনি স্বচ্ছতার সঙ্গে করেন কিনা সেটা আমরা দেখব। তবে আরেকটা জিনিস হয়তো আমরা একটু ভুলে যাচ্ছি উনাকে সমালোচনা করার সময়, যে শেখ হাসিনা গিয়ে তো উনি একা শত্রু নন আমাদের। মানে আমরা ভারতীয় মিডিয়া এবং ভারতীয় প্রশাসন থেকে যেরকম এক ধরনের প্রোপাগান্ডার সম্মুখীন হয়েছি, সেখানে অধ্যাপক ইউনূসের ইমেজের কারণেই এখন পর্যন্ত আমরা একটি আফগানিস্তান হিসেবে চিত্রিত হইনি আর কি। আমার কাছে এরকমটা মনে হচ্ছে। খুবই একমত। না, এটা ঠিক আছে। আমি একটু দ্বিমত পোষণ করি মাসকাত ভাই। প্রথম কথা হচ্ছে ভারতীয় মিডিয়া, ভারতীয় প্রপাগান্ডা আমাকে একটু টাচ করতে পারে না, কারণ ওদেরকে আমি দেখি না আজকে থেকে। না, আমি যখন ডয়েচে ওয়েলে বাংলায় ছিলাম, বাংলা বিভাগের প্রধান হিসাবেও পশ্চিমবঙ্গের কোন মিডিয়াগুলি আমাকে দেখতে হবে না সেটা আমি বুঝতাম, তাই সেটা আমাকে প্রফেসর করে না। কিন্তু আমি আপনাকে যখন এই প্রশ্ন করতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কাজ করতেছেন কিনা, আপনি ভারতীয় মিডিয়া, ভারতীয় প্রপাগান্ডার কথা কেন আনবেন? এর একটাও তো অসত্য না, এর একটাও তো তিনি অস্বীকারও করেন নাই, এর একটাও তো আমরা বানায় বলতেছি না। আর আমি এটার প্রসঙ্গে বলছি না, আমি এই প্রপাগান্ডার কথা বলছি না। আমি বলছি যে ভারতীয় মিডিয়া যখন বলছে যে বাংলাদেশ জঙ্গিদের কবলে চলে গেল, এই যে ন্যারেটিভটা 16 জুলাই থেকে শুরু করেছিল গত বছর, ওইটা অধ্যাপক ইউনূসের কারণে, তার কারিশমার কারণে পশ্চিমা মিডিয়া এই কথাটাও আমি আমি সামান্য একটু নুক্তা দিতে চাই। সেটা হচ্ছে ভারতীয় মিডিয়া বললে আমরা ধ্রুব রাঠির কথা ভুলে যাই, ভারতীয় মিডিয়া বললে আমরা অর্কের কথা ভুলে যাই, ভারতীয় মিডিয়ার কথা বললে আমরা স্ক্রিপ্ট থেকে শুরু করে অনেক বেশি পঠিত অনেক কিছুর মানে আমি নাম ভুলে যাই। ওরা কিন্তু জুলাই আন্দোলনের সময় কি হয়েছে, কেমনে মানুষ মারা হইতেছে, কেমনে শেখ হাসিনা বর্বরতা করতেছে, এগুলি ভালোভাবে তুলে ধরছে। আমরা পড়তে পছন্দ করতেছি সস্তা যেগুলি ওরাই পড়ে না। আনন্দবাজারের ওই ছেলেরে কলকাতার কেউ চিনে না, আপনার অনেক বন্ধু আছে, আপনি জিজ্ঞেস করে দেখেন, এই ঘটনার আগে কেউ চিনতো না ওরে আমরা চিনাইছি না। এখন ধরেন সচেতন মানুষ কয়জন থাকে, এই ধরুন এই যে অর্ক ভাদুরীর ভ্লগ কজন মানুষ দেখেন, ডক্টর জাহেদের ভ্লগটা যতজন মানুষ দেখেন, কিন্তু মানুষ আসলে কিন্তু সস্তা এবং এরকম উত্তেজনাকর আজে বাজে জিনিস দেখতেই পছন্দ করে, এবং সেটা মানুষের মনোজগতে কিছুটা হলেও প্রভাব বিস্তার করে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে যেরকম একটা প্রবণতা ছিল বাংলাদেশকে আফগানিস্তান প্রমাণের, ওইখানে অধ্যাপক ইউনূসের ইমেজ আমাদের কাছে কাজে লেগেছে। তারপরে উন্নয়ন বাজেট বা বিভিন্ন বাজেট থেকে ব্যয় সংকোচনের ব্যাপার, তারপরে কিছু ঋণ শোধ করা, মোটামুটি ভাবে আপনি যদি দেখেন যে মোটামুটি ভাবে অধ্যাপক ইউনূসের সময় বাজার দর স্থিতিশীল। আপনি খুব, আমার ধারণা যে এরপর একটু কথা বলেন দেশের তৃণমূলের সাধারণ মানুষের কাছে, হ্যাঁ, যারা এত ধরুন বড় বড় বিষয় নিয়ে চিন্তা করেন, নিজের ছোট্ট জীবনটা নিয়ে আলাপ করে, ওনারা আমার ধারণা যে অধ্যাপক ইউনূসের এই সময়টাতে
খুশি এবং এই নির্বাচনটা সামনে উৎসবের সঙ্গে আয়োজিত হবে এটার জন্য অপেক্ষা করছে রাইট। সবাই। আমারও সেটাই আশা যে সাধারণ মানুষ যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়টাতে খুশি থাকেন তাহলে আমিও খুশি। একটা সেকেন্ড একটা কথা একটু জি, যোগ করি, জি, একটা জি, সেকেন্ড একটা জি, জিনিস জি, একটু যোগ করি। জি। জিনিসপত্রের দাম যে স্থিতিশীল আছে, আমাদের আজকে আলোচনার সুযোগ নেই। আমরা যদি অর্থনীতি নিয়ে একদিন আলোচনা করি, আমাদের ইনফ্লেশনের একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে, মোটামুটি স্টেবল আছে, কিন্তু মানুষের ইনকাম ভীষণভাবে কমে গেছে, মানুষ কনজিউম করতে পারছে না, আমাদের অনেকগুলো ইন্ডিকেটর আছে। না, সুতরাং মানুষ যতটা ভালো থাকার কথা ছিল, মানুষ আসলে অতটা ভালো বা নেই। আবার আবার এবং আবার আমি আবার আবার একটু মাসকাত জি। ভাই সুর মিলে আমি এটা বলতে চাই, যতটা খারাপ হওয়ার কথা ছিল তার থেকে একটু ভালো আছে। যে বেঁচে এইটাও তো আমরা একটু আছি, দেখতে আয়না পারি। ঘরে তো আমরা আয়না আমরা ঘরে তো নেই, তাই না? আমরা আয়না না এবং সবচেয়ে না খালেদ ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে হ্যাঁ। শেখ হাসিনাকে আমরা খেদাইতে পারছি ভাই। এটার পর বাকি কাজগুলো আমরা করে ফেলতে পারবো, আমরা বাকি সেটাই। কাজ করে ফেলতে পারবো। একটু হ্যাঁ। সমস্যা হবে, আমরা করে ফেলবো। আমার না, মনে এবং সাম্প্রতিক সময় খালেদ একটা লাস্ট কথা, এই যে ছাত্রলীগ ছাত্র দল শহীদ মিনারটা ছেড়ে দিল এনসিপি কে, হ্যাঁ, এবং নিজেরা চলে গেল একটা জনসভা করার জন্য তারা শাহবাগে। এই যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এইরকম একটা রাজনৈতিক সংস্কৃতি আমরা চাই, যে বিভিন্ন দলের মধ্যেই অতীতের মতো এই যে আওয়ামী লীগ যে কালচারটা চালু করেছিল ওটা না থেকে, তিক্ততার সম্পর্ক না হয়ে এইরকম একটা সভ্য সম্পর্কই হোক নতুন সভ্য সমাজে আর কি, এরকম বাংলাদেশ আমরা জনাব প্রত্যাশা মাসকাত করি। হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত বক্তব্যের জন্য। ডক্টর জাহেদ রহমান, আপনি তো বরাবরই আমাদেরকে বিভিন্ন যুক্তি দিয়ে আলোকিত করেন, আজকেও তাই। অনেক দর্শক আমাদেরকে দেখেছেন, অনেক দর্শক আপনাদের বক্তব্যের সাথে একমত হয়েছেন, কেউ কেউ একটু দ্বিমত করেছেন। তো সব মিলিয়ে আমরা আজকে, আমি বলতে পারি আমি এবং আমার দর্শকরা আপনাদের উপস্থিতি অনেক বেশি উপভোগ করেছি। নিশ্চয়ই আপনাদের সঙ্গে ভবিষ্যতে আরও দেখা হবে, ক্যামেরার সামনে, ক্যামেরার বাইরে, অনুষ্ঠানের বাইরে। সেই পর্যন্ত আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং